হেরিলে ওরে সাজিত না হেরিলে মোরে হেরিলে ওরে সাজিত না হেরিলে মোরে হেরিলে ওরে সাজিত না হেরিলে মোরে তৃষিত চাতকে যেন থাকে আশা মোরে তৃষিত চাতকে যেন থাকে আশা মোরে ঘন মুখ হেরে সুখী দুঃখী বিনে পারে ঘন মুখ হেরে সুখী দুঃখী বিনে পারে কি হলো আমার রসুই বলো কি করি কি হলো আমার রসুই বলো কি করে নয়ন লাগিল যাহে কেমনে পাশে কি হলো আমার রসুই বলো কি করে বলো কি করে বলো কি করি বলো কি করে বলো কি করি বলো কি করি বলো কি করি বলো কি করি উঠেছে যার ওঠেনি পাশের জনের থেকে নিয়ে নেবে থ্যাংক ইউ তোমরা খুশি তো তোমরা খুশি হলেই আমি খুশি বলছি যে প্রশ্ন উত্তরে যাব খুব কঠিন প্রশ্ন করো না হ্যাঁ জান আমি পারি সেরকম প্রশ্ন করো প্লিজ না প্রশ্ন উত্তরের পরে তারপরে ওর কাছ থেকে আরো একটা আমি কিছু অবশ্যই শুনতে চাইবো ঠিক আছে এবং আমি চাইবো আসলে ও অনেকগুলো আজকে রাস্তা দেখিয়ে দিয়েছে এবং যে প্রধান রাস্তাটা ও দেখালো যে নিধিবাবুর গানকে টপ্পা বলা উচিত নয় বলতে গিয়ে যে কথাটা বুঝিয়ে দিয়ে গেল রবীন্দ্রনাথের গানটাও রবীন্দ্রনাথের গান সেটাও ইচ্ছা মতো করা যাবে না একটা ছোট কথার মধ্যে যে একটা বৃহৎ ইঙ্গিত থাকে সেটা বুঝে নিতে হয় এবং সেই জায়গাটা মানে কি বলবো আমরা সবাই একই রকম বলছি আসলে বলার কারণ আমাদের সব ঘরানাগুলো বড্ড একরকম এখানে যারা যারা আজকে স্টেজ করে গেছেন তারা প্রত্যেকে এত গুণী তাদের প্রত্যেকের কাছে আমার শেখার রয়েছে আমি সেরকম মানুষ জনকে আনি চন্দ্রবলির কাছেও আমার অনেক কিছু শেখবার আছে তা বলছি যে হ্যাঁ তুমি একটু প্রশ্ন কে কে করতে যাও বলছে কঠিন প্রশ্ন করো না ঠিক আছে সহজ প্রশ্নই করো মাইক দাও দিয়ে দাও তবে অগ্নিবোধার হিজ অ্যান ইনস্টিটিউশন একটুকুই বলবো যেমন অ্যাডমিনিস্ট্রেশনটা উনি একটা সময় সাংঘাতিকভাবে উনি দেখেছেন আবার থিওরি প্র্যাকটিক্যাল দিকগুলো থিওরিটিক্যাল দিক প্র্যাকটিক্যাল দিক মানে ওনার যা পাণ্ডিত্য ওনার নিজস্ব রচনা নিজস্ব ক্রিয়েশনস আসলে ওই যে বললাম অতিরিক্ত গুণী মানুষের সমাবেশে একটি ছোট্ট স্টেটের মধ্যে কিচ্ছু মূল্যায়ন হয়নি আমরা কিচ্ছু করতে পারিনি ওনার জন্য মানে একটা আমাদের যেটুকু আমরা করতে পারতাম একটা স্বীকৃতি পারিনি দিতে এটা আমাদের লজ্জা আর কিছুই না আমাদের লজ্জায় মাথাটা নত করে থাকা উচিত যারা পাচ্ছেন নিশ্চয়ই পাক আমার কোনো অসুবিধা নেই কিন্তু ঠিক ঠিক মানুষদের পাওয়া উচিত এটাই আমার বলার কালকে কালকে মহারাজ একটা অসাধারণ শিক্ষা দিলেন মহারাজ বলছেন যে আমার সূত্র হচ্ছে আমি এই জায়গাটা একটা কথা ভাবি যে তোমার হাতে নাই ভুবনের ভার এটা তো সবচেয়ে বড় কথা আর 2 নম্বর কথা হচ্ছে রবীন্দ্রনাথ বলে গেছেন কি পায়নি তার হিসাব মেলাতে মন রাহের আছে আমি ভাবি না এগুলো যাই হোক কাজরি
না না, চাওয়ার কোনো উনি তো চাননি, আমার এটা চন্দ্রাবলী বলছি এটাই তো স্বীকৃতি। কারণ কথাটা হচ্ছে যে আমার বক্তব্য আমি বললাম তো, ওর কোয়ালিটিটা আমি বললাম তো সবাইকে, যে ও বলেছিল যে তাহলে আমি ডাক্তারি পড়লো এই বলে জয়েন্ট, সম্ভবত জয়েন্টটা দেয়নি যার জন্য। না না, জয়েন্ট আমি দিয়ে ডাক্তারি পেয়েছি, পেয়েছিল, আই এম সরি, ডাক্তারি পেয়েছিলাম। ইঞ্জিনিয়ারিং এ আমি রেজাল্ট দেখতে যাইনি, আমার পড়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। এইটা হচ্ছে ঘটনা, ডাক্তারি তো ডাক্তারি আমি পেয়েছিলাম, সেটাও রেজাল্ট দেখতে যাইনি। বান্ধবী এসে বললো তোর রোল নাম্বারটা ঠিক আমার আগেই বেরিয়ে, তুই পেয়ে গেছিস। তো আমি খুব মুশড়ে পড়েছিলাম, এবার ডাক্তারি পেলাম, এই বাবা কি হবে এখন, বাড়িতে তো প্রেশার হবে। কিন্তু আমার মা, তিনি আমায় বললেন ডাক্তারি পড়লে তোমার গানটা রাখা যাবে না। আমি তখন অলরেডি খুব বিশদভাবেই গান শিখি, আমি তোমার গান নষ্ট হয়ে যাবে। আসলে প্রেসিডেন্সিতে পেলাম, প্রেসিডেন্সিতে মা যেটা দেন, তুমি প্র্যাকটিক্যাল করে এসে পারবে না গান করতে। লেডি মেমোরিয়াল কলেজে সম্পূর্ণভাবে অন্য সাবজেক্ট, অর্থনীতি, ইকোনমিক্স নিয়ে নতুন সাবজেক্ট নিয়ে ঢুকলাম। তারপর চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, কোম্পানি সেক্রেটারিশিপ, এগুলোও পড়েছি, প্রচুর সময় নষ্ট করেছি। গান তখন খুবই মানে হ্যাম্পার্ড হয়েছে। তারপর নিজে যখন বুঝলাম যে না, গান আমার অনেক বেশি ভালোবাসার বস্তু, রাদার দ্যান এই সিএ আর অমুক তমুক হেনা তেনা, আমি তখন ঠিক করলাম যে না, গানটা আমাকে করতেই হবে। ওই ঠিক করলাম, ওই ঠিক করলে পরে বোধহয় খুব অন্তর থেকে চাইলে বোধহয় উপরে আছেন কেউ একজন, তিনি গাইড করে দেন। আর মেয়ে তো দুর্দান্ত, মহিষী মা তো বটেই রয়েছেন, ওনার ওর মা কথা বলতে গেলে কিভাবে পেয়েছেন মা বাবাকে। একটা কথা বলি, ডাক্তারি না পড়ে খুব ভালো হয়েছে, কারণ হাসপাতালের আমি যদি মালিক হতাম আর আমি যদি রাজনীতি করতাম তাদের অসুবিধা পড়ে যেত, সুপার হয়ে। না, আমার মার একটা ছোট্ট শুধু পরিচয় দেব। মা আর শান্তিনিকেতনে জন্মগ্রহণ, মায়ের নামকরণ কিন্তু রবীন্দ্রনাথের। এবং এটা যে একটা বলার মতো বিষয়, মা আমি হয়তো বছর 10 আগে জেনেছি, আমি নিজেও জানতাম না। এটা আবার বলতে লাগে, মানে এতটাই তারা এটাকে মানে খুব সহজভাবে গ্রহণ করেছিলেন জীবনের ছন্দে, যে এটাকেও যে প্রচারের আলোয় আনতে হয় বা প্রচার করতে হয়, সেটা কিন্তু তাদের মধ্যে নেই। তারা প্রকৃত, কি বলবো, কালচার বলতে যেটা বোঝায় না, আর প্রকৃত শিক্ষিত বলতে যেটা বোঝায়, সেটাই বোধহয়, এটাই তার পরিচয় বোধহয়। বিথিকা। হ্যাঁ, প্রশ্ন কঠিন হলে কিন্তু আমি কেঁদে ফেলবো। সহজ সরল প্রশ্ন আমি উত্তর দিতে যেগুলো পারবো সেগুলো প্লিজ বলো। নমস্কার দিদি, বলো। প্রথমে বলি, গান আপনার কাছে কতটা শিখতে পারলাম, কতটা করতে পারবো জানি না। আর যা কিছু শিখলাম সেটার জন্যই আমি এই ওয়ার্কশপে আসি, কারণ গান আমার সাবজেক্ট সেই অর্থে মানে একাডেমিক সাবজেক্ট একদম আচ্ছা, নয়, আচ্ছা। সম্পূর্ণ বিপরীত দিকের পড়াশোনা আমার। কিন্তু এই অভিজ্ঞানের প্রত্যেকটা কর্মশালায় অনেক অসুবিধে, অনেক কিছু, সবারই অনেক কিছু থাকে, সেসব সত্ত্বেও যে আসি, আর যা কিছু পাই গান ছাড়া, সেটার জন্য প্রথম কথা। সেজন্য তো যার কাছে আমরা এখানে সকলে কৃতজ্ঞ, তাঁরা নাম আমি মুখে বলছি না। প্রশ্নটা বলি, হাফ আখড়াই যখন আপনি বললেন, হাফ কেন, আরেকটা হাফ কি? আর ওইভাবে তো মানে মূল্যায়নটা ঠিক ওইভাবে কোনো ডেফিনিশনও নেই। আখড়াই বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো এই যে ফরম্যাটটা। এবার কবিগানেরও আবার দুটো ফরম্যাট, একটা দাঁড়া কবিগান, একটা কবিগান। কবিগান বলতে যেটা আমরা বুঝি সেটা হলো স্বতঃস্ফূর্তভাবে শিল্পী মঞ্চে আসবেন, বিষয়ের উপরে তাৎক্ষণিক তার রচনা এবং তাৎক্ষণিক সুরারোপ করে তিনি গাইবেন, অপরপক্ষ জবাব ইনি আবার আরেকটা বলবেন। এইটা হচ্ছে যে কবিগান আমরা আর যেটাকে আমি বললাম দাঁড়া কবিগান, দ্যাট ইজ মানে টোটালি আ কম্পোজড আইটেম। সেটা তার একটা রাগ থাকে, তার একটা তাল থাকে, কম্পোজ করে সে